নমস্কার, গুড ইভিনিং। আমি ইলমাস সৈয়দ, আপনারা দেখছেন গ্রাউন্ড রিপোর্ট। বেআইনিভাবে ভূগর্ভস্থ জল উত্তোলনের ক্ষেত্রে অন্য রাজ্যগুলিকে অনেকটাই পেছনে ফেলে দেশের মধ্যে একেবারে প্রথম নম্বরে এই বাংলা। কেন্দ্রীয় ভূগর্ভস্থ জল কর্তৃপক্ষ বা সেন্ট্রাল গ্রাউন্ড ওয়াটার অথরিটি একটি রিপোর্ট প্রকাশ করেছে, আর সেই রিপোর্টে এমনই তথ্য উঠে এসেছে। চলতি মাসের সেন্ট্রাল গ্রাউন্ড ওয়াটার অথরিটির রিপোর্ট থেকে জানা যাচ্ছে, পশ্চিমবঙ্গে বেআইনিভাবে ভূগর্ভস্থ জল উত্তোলনের ঘটনা ঘটেছে ৩,৫৬৫টি, যা এখনো পর্যন্ত দেশের মধ্যে সর্বাধিক। এখানে ৪৫টি বেআইনি গভীর নলকূপ বন্ধ করে দেওয়া হয়েছে। জরিমানা ধার্য করা হয়েছে ১.৮৫ কোটি টাকা। আদায় করা জরিমানার অঙ্ক প্রায় ১.৫ কোটি টাকা। আবার জরিমানা আদায় ও পরিবেশগত ক্ষতিপূরণ ধার্য করা হয়েছে গুজরাতের এমন বেআইনি উত্তোলনের মোট ঘটনা ১,৭৫৯টি। এর মধ্যে ১,৪৮১টি ঘটনার ক্ষেত্রে ১১.৫১ কোটি টাকা জরিমানা আদায় করা হয়েছে। আর যদি পরিবেশগত ক্ষতিপূরণের হিসেব রাখি, তাহলে ২,০৭৮টি ঘটনায় ধার্য করা হয়েছে ১০.৮৬ কোটি টাকা। অন্যদিকে মহারাষ্ট্র, সেখানে নিয়ম ভেঙে জল উত্তোলনের ৬৫২টি ঘটনায় জরিমানা আদায় করা হয়েছে প্রায় ৬ কোটি টাকা, এবং ১৩৫টি ঘটনায় পরিবেশগত ক্ষতিপূরণ ধার্য করা হয়েছে ৪.৫ কোটি টাকার কাছাকাছি। প্রসঙ্গত, এই বেআইনি গভীর নলকূপের মাধ্যমে হাউজিং কমপ্লেক্স, শিল্পক্ষেত্র, কারখানা, বাণিজ্যিক কেন্দ্র সহ একাধিক ক্ষেত্রে বেআইনিভাবে ভূগর্ভস্থ জল উত্তোলনের পরিস্থিতি ঠিক কতটা গুরুতর তা রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির কাছ থেকে জানতে চেয়েছে CGWA। জাতীয় পরিবেশ আদালত দায়ের হওয়া এক মামলার প্রেক্ষিতে গত মাসেই এই সংক্রান্ত রিপোর্ট চেয়ে পাঠায় কেন্দ্র। রিপোর্টে একটি বিষয় পরিষ্কার হয়েছে, বেআইনিভাবে মাটির নিচ থেকে জল তোলায় সারা দেশেই এই কাজ চলছে। তার মধ্যে ১ নম্বরে বাংলা, কোথাও কম, কোথাও বেশি। কেন্দ্রীয় মন্ত্রকের সূত্র আমাদের জানাচ্ছে যে এখনো পর্যন্ত হরিয়ানা, লাক্ষাদ্বীপ, উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, চণ্ডীগড়, নয়াদিল্লি, তেলেঙ্গানা, কর্ণাটক, জম্মু কাশ্মীরের মতো রাজ্য ও কেন্দ্রীয় শাসিত অঞ্চলেও এই মাটির নিচের জল বা ভূগর্ভস্থ জল উত্তোলন রোধে নিজেদের পদক্ষেপ সংক্রান্ত অ্যাকশন টেকেন রিপোর্ট কেন্দ্রকে পাঠানো হয়নি। তবে বাংলার পরিস্থিতি খুব একটা আলাদা এমনটা নয়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং বিভাগের তরফ থেকে জানা গিয়েছে, ভূগর্ভস্থ জলের বিষয়টি রাজ্য সরকারের অধীনে, তবে তার উত্তোলন, নজরদারি, ব্যবস্থাপনা এই সবটাই কিন্তু কেন্দ্রের ভূমিকা, এবং কেন্দ্রের ভূমিকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন্দ্র রাজ্যের সমন্বয়ে গোটা বিষয়টি দেখাশোনা ও নীতি নির্ধারণ করা হয়। ফলে ভূগর্ভস্থ জল উত্তোলন আটকাতে হলে রাজ্য ও কেন্দ্র দুজনকেই গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে মাঠে নামতে হবে। বেআইনি জল তোলা যদি আটকাতেই হয়, তাহলে কিন্তু জলের দূষণ কমাতে হবে। আর এই নিয়েই শুরু হয়েছে দ্বন্দ্ব। কারণ একটা প্রশ্ন বারবার ওঠে যে এই ভূগর্ভস্থ জল তুলে হচ্ছেটা কি করা হচ্ছে? জানেন কি করা হচ্ছে? এই যে বোতলে বোতলে জল খান আপনার, মিনারেল ওয়াটার বলে, তার ভেতর এই ভূগর্ভস্থ জলই পাওয়া যায়। এই মিনারেল ওয়াটার বোতল ভর্তি জল খাচ্ছেন হাজার হাজার মানুষ, কিন্তু সে জল কতটা শুদ্ধ বা কতটা পরিষ্কার তা নিয়ে এখন বড় সড়ো প্রশ্ন উঠছে। কারণ এই বোতলবন্দি জলের চাহিদা বেড়ে যাওয়ায় জেলা থেকে শহর সম্পূর্ণ বেআইনিভাবে মাটির নিচ থেকে জল তুলে কোনো রকম পরিশোধন প্রক্রিয়া ছাড়াই বোতলে ভরে তা বিক্রি করা হচ্ছে মিনারেল ওয়াটার নামে। আদতে সেগুলো মিনারেল ওয়াটার নয়। ওই জলে আর্সেনিক ছাড়াও নানান জীবাণু থাকে। এছাড়া মাটির নিচ থেকে জল তুলে তা সরাসরি বোতলে ভরে পানীয় জল হিসেবে বিক্রি করাটা পুরোপুরি বেআইনি। এমন কারখানার অনুমতিও কোনো রকম পুরসভা, কোনো রকম প্রশাসনিক বোর্ড দিতে পারে না। তবুও এরকম কারখানা কলকাতা শহরে রমরমিয়ে চলছে, একাধিকভাবে চলছে। অভিযোগ, কলকাতা পুরসভা থেকে মাত্র ৩.৫ কিলোমিটারের মধ্যে গত ৭ বছর ধরে রমরমিয়ে চলছে এই ভূগর্ভস্থ জল তুলে অবৈধ ব্যবসা। গভীর নলকূপের সাহায্যে জল তুলে বা বোতলে ভরে বিভিন্ন কোম্পানির স্টিকার লাগিয়ে মিনারেল ওয়াটার নামে তা বাজারে ছেড়ে দেওয়া হচ্ছে। এমন চাঞ্চল্যকর অভিযোগ করেছেন আর কেউ নয়, স্বয়ং কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর শচীন সিং। কি বলছেন শচীন বাবু, দেখুন। এটা প্রুফ হয়েছে
কি ওইখানে ভূগর্ভ মাটি ভিতর দিয়ে জল তুলে মিনারেল ওয়াটার বটল প্যাকেজিং করে জলের মাফিয়া পপ্পু খান ওরফ লতিফ খান সে বিক্রি করতো মিনারেল ওয়াটার। আমি যখন হাউসে এই প্রশ্নটা তুলি, তারপরে মেয়র সাহেবের অর্ডারের পর ওয়াটার ডিপার্টমেন্ট, ফুড ডিপার্টমেন্ট, সুইট থেকে লোক যায় হাজিপাড়া নর্থ শিয়ালদা রোডে। কিন্তু আমাদের দুর্ভাগ্য, জানি না কি কারণে ওনারা লাইন কাটতে পারেননি। তার পিছনের কারণটা আমি যখন এক্সিকিউটিভকে জিজ্ঞেস করলাম, উনি বললেন কি ওই বোরেবল থেকে মসজিদে জল যায় বা ওইখানকার লোকাল বাসিন্দারা জল নেয়। তখন আমি ওনাকে প্রশ্ন করি কি ওই বোরেবলটা কে করেছিল, কিন্তু কর্পোরেশনের কাছে কোনো হদিস ছিল না কি ওই বোরেবল কর্পোরেশনকে করেছিল। এটা পার্সোনালি ইচ্ছাকৃত ওই বোরিং করে মিনারেল ওয়াটারের কাজ করে। কিন্তু আমি যে লোকাল ছেলেদের সাথে বা লোকাল লোকের সাথে জানতে পারছি কি ওরা কি করছে, রাত্রি 2টোর সময় লাইন চালু করছে, জলের মেশিন চালু করছে, আবার সকাল 6টার সময় বন্ধ করে দিচ্ছে। অন্ধকারে বোরওয়েল ব্যবহার করে ভূগর্ভস্থ জল তুলে সেই মাটির নিচে থাকা জলকে দিব্যি মিনারেল ওয়াটার বলে চালিয়ে দেওয়া হচ্ছে। আমরাও অজান্তে এই বিষ পান করছি। এতে আমাদের যেমন ক্ষতি হচ্ছে, তেমন লাভের মুখ দেখছে কিছু মাফিয়ারা। মেয়র ফিরহাদ হাকিমকে আজকে এই নিয়ে প্রশ্ন করা হয়েছিল যে মেয়র সাহেব, আপনার কলকাতার 36 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এমন অভিযোগ করছে, আপনার কাছে এর আগেও অভিযোগ এসছে, বলছেন না কেন কিছু? কাটমানি নাকি? মেয়র সাহেব কি বললেন দেখুন। এটা ইমিডিয়েট আমি ওয়াটার সুইফটকেও বলেছি, ওয়াটার সাপ্লাইকেও বলেছি, ইমিডিয়েট এটাকে বন্ধ করতে হবে। তার কারণ শুধু আমি পুলিশের ফোর্স চেয়েছি। ইল্লিগাল বস্তির লোকের জল দেওয়ার দায়িত্ব আমার, আমরা জল দেব। ইল্লিগাল যেটা ইল্লিগাল, যদি মসজিদ জল চায় সেই জলও আমরা দেব। কিন্তু কারোর ইল্লিগাল বটলিং প্লান্টের জন্যে লোক আসবে এটা কাম্য না। কাম্য নয় তো বুঝলাম, একেবারে বুঝলাম কাম্য নয়। এতদিন ধরে হচ্ছিল আপনি জানেন না? আপনি শহরের নগর পুরসভার মেয়র, আপনি জানেন না? হোঁচট খেলাম দুবার মেয়র বলতে, কারণ মেয়র বলছেন হ্যাঁ আমি নেব, এবার স্টেপ নেব। এতদিন নেননি কেন স্যার? আরে ব্যবসা কি আজকের নাকি? নিমতলা ঘাট থেকে পাথুরিয়াঘাটা স্ট্রিট, ঘোষ স্ট্রিট, সর্বত্র এই জাল ছড়িয়ে রয়েছে, খান্নার দিকেও ছড়িয়ে রয়েছে। আর শুধু এই শহর কেন, শহরের বাইরে বিধাননগর, শহরের বাইরে একাধিক জায়গায় এরকম বেআইনি বটলিং প্লান্ট চলে এবং সেখান থেকে নানান কোম্পানি স্টিকার নিয়ে এগুলো বাজারে চলেও যায়। অথচ দক্ষিণ বারাসাতে দেখুন, প্রাণ জীবনধারা নামে সরকারের নিজস্ব বটলিং প্লান্ট আছে, খুব সস্তায় সেই পানীয় জল পাওয়াও যায়, বাজার ধরতে পারল না কেন? এই অসাধু ব্যবসায়ীদের সুবিধে করে দেওয়ার জন্যই সরকারি বটলিং প্লান্ট থেকে প্রাণ জীবনধারা বাজারে আসতে পারলো না। রক্তিমা রয়েছে আমার সঙ্গে এই মুহূর্তে সরাসরি লাইভে। রক্তিমা, এই চক্র ঠিক কতটা বড়, কোথায় কোথায় ছড়িয়ে আছে? আর মেয়র সাহেব বলছেন বটে যে আজকে তিনি অ্যাকশন নেবেন, কিন্তু গতকাল অবধি যখন শচীন সিং অভিযোগ করেছিলেন তখন শচীন সিংই জানিয়েছিলেন, বারবার মেয়রকে বলা হয়েছে, অনেক সপ্তাহ কেটে গিয়েছিল, মেয়রের তরফ থেকে কোনো পদক্ষেপ করা হয়নি, তাই তো? দেখো, একদমই তোমাকে জানিয়ে রাখি, প্রথম এই অভিযোগটা কাউন্সিলর তোলেন গত মাসের অধিবেশনে 20 তারিখ, অর্থাৎ 20 ডিসেম্বর তিনি যখন এই অধিবেশনে এই অভিযোগটা তোলেন, তার প্রেক্ষিতে মেয়র জানিয়েছিলেন যে গোটা ঘটনাটা তদন্ত করে দেখা হবে এবং যে বেআইনিভাবে যে জল পাচার হচ্ছে বা বিক্রি করা হচ্ছে সেই লাইন কেটে দেওয়া হবে। কিন্তু দেখো, তারপরেও আমরা দেখি যে তারপরেও আরো 2 সপ্তাহ কেটে যায়, তখনও কিন্তু লাইন কাটা হয়নি। সেই সময়ও তারপরে আবার মেয়রকে জিজ্ঞেস করা হয়েছিল যে এই ধরনের পদক্ষেপ আপনি বলেছিলেন, কিন্তু তারপরেও দেখা গেল কিছু হলো না। সেই সময় কিন্তু পুরসভার তরফ থেকে আরো ফোর্স দিয়ে, অর্থাৎ পুরসভার আরো আধিকারিকরা পাঠিয়ে সেখানে তাদেরকে দেখতে পাঠানো হয়েছিল যে কি পরিস্থিতি এবং কোনো বেআইনি যদি সেখানে কারবার হয়ে থাকে তাহলে লাইন যেন ইমিডিয়েট কেটে দেওয়া হয়। কিন্তু দেখো, তারপরেও দেখা গেল আরো 1 সপ্তাহ, আরো 2 সপ্তাহ কেটে গেল এবং তারপর আমরা যখন কাউন্সিলরের সঙ্গে যোগাযোগ করি, তিনি একেবারে সরাসরি বলছেন যে এলাকা মাফিয়ারা পুরসভার আধিকারিকদের সেখান থেকে বের করে দেন
করেছেন এবং জলের লাইন এখনো পর্যন্ত কাটা যায়নি। এবং দেখো, আমরা ওখানকার এলাকার লোকেদের সঙ্গে কথা বলে যেটা জানতে পারি যে এই 20 তারিখ যখন একেবারে কাউন্সিলর অভিযোগ করেছিলেন, বিষয়টি প্রকাশ্যে এসেছিল, তার আগে পর্যন্ত এই কারবার কিন্তু দিন দুপুরেও চলতো, কিন্তু তারপর থেকে একেবারে টাইম বদল হয়ে যায়। টাইম বদল হয়ে একেবারে দিনের বদলে, যেটা কাউন্সিলর সরাসরি জানাচ্ছেন, যে রাতের সময়টা বেছে নেওয়া হয়, রাত 2টো থেকে প্রায় 3:45 এইটুকুর মধ্যে একেবারে যে জারগুলো বের করে দেওয়া হয় রাতের অন্ধকারে, কিন্তু এই কারবার চলে, কিন্তু কারবার বন্ধ হচ্ছে না। অন্যদিকে দেখো, কাউন্সিলর যখন অভিযোগ করছেন যে 7 বছর ধরে এই কারবার চলছে, দেখো সেক্ষেত্রে একটা প্রশ্ন উঠছে যে তৃণমূল কংগ্রেসের বোর্ড বহুদিন ধরে এখানে রয়েছে, কলকাতা পুরসভাতেও রয়েছে, রাজ্য সরকারেও রয়েছে, এবং শুধুমাত্র কিন্তু তাই নয়, যিনি কাউন্সিলর, যিনি অভিযোগ করছেন, তিনিও কিন্তু গত 3 বছর ধরে কাউন্সিলর রয়েছেন। সেই জায়গা থেকে কেন এতদিন পর তিনি অভিযোগ করলেন, এবং অভিযোগ করার পর মেয়র পর্যন্ত বিষয়টি গড়ানোর পরও কেন মেয়রের কথাও শোনা হচ্ছে না? সেই জায়গা থেকে কত বড় মাথা রয়েছে যারা মেয়রের নির্দেশ বা মেয়রের আদেশও পালন করছে না, সেটা নিয়ে কিন্তু স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে। দেখো, আজকে যখন বিষয়টি আবার আমরা মেয়রের কাছে তুলি, তখন মেয়র যেমনটা জানিয়েছেন, তুমি একটু আগে যেটা শোনালে, যে পুলিশ প্রশাসনের ব্যবস্থা নেওয়া হবে, সেক্ষেত্রে ফোর্স নিয়ে কলকাতা পুরসভা যাবে। দেখো, এখন দেখার বিষয়, 7 বছর ধরেও যে ব্যবসা বন্ধ করতে পারলো না এই সরকার, সেক্ষেত্রে আগামী দিন পুলিশ ফোর্স নিয়ে গিয়ে এই বেআইনি ভাবে জল কারবার বন্ধ করতে পারে কিনা কলকাতা পুরসভা, সেটাই কিন্তু দেখার। বেশ, রক্তিমা দাস ছিলেন আমাদের সঙ্গে। ইচ্ছে রয়েছে কি ইচ্ছে নেই? যদি ইচ্ছে থাকে তাহলে বন্ধ হচ্ছে না কেন? আর যদি ইচ্ছে নাই থাকে তাহলে লোক দেখানো এই কথাগুলোই বা বলা কেন? কারণ এই আর্সেনিক যুক্ত জল কিংবা অপরিশুদ্ধ জল যখন আপনি দাম দিয়ে দোকান থেকে কিনে পান করবেন, তখন সমস্যায় পড়বেন তো আপনি। এই নিয়ে আদৌ কলকাতা পুরসভা কি কিছু ভাবছে, রক্তিমা? দেখো, প্রথমেই যে প্রশ্নটা ওঠে সেটা হচ্ছে, যখন কেউ জল বিক্রি করছেন তার জন্য কিন্তু একটা পারমিশনের প্রয়োজন হয়, এবং সেই পারমিশন দিয়ে থাকে রাজ্য সরকার। সুইডের পারমিশন প্রয়োজন হয় কেউ জল বিক্রি যদি করে থাকেন, পানীয় জল বিক্রির ক্ষেত্রে সুইডের পারমিশনের প্রয়োজন হয়। দেখো, এক্ষেত্রে কিন্তু কোনো পারমিশন ছিল না। অন্যদিকে দেখো, যে ওখানে যে জলপ্রকল্পটি রয়েছে, সেই জলপ্রকল্পটি ভূগর্ভস্থ জলপ্রকল্প, সেটা কিভাবে একজন আম পাবলিক ব্যবহার করছে সেটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। দেখো, বিষয়টা এতদূর পর্যন্ত এগোনোর পরও এতটাই সেখানে কোনো বড় মাথার প্রভাব, দেখো বড় মাথা কোট আনকোট এই কারণেই বলছি, কারণ আমরা যখন যাই সেখানে এলাকাবাসীদের সঙ্গে, এখন এই বড় মাথা চারদিকে শোনা যাচ্ছে, সে তৃণমূল কংগ্রেসের বড় নেতা খুন হয়ে যাচ্ছে, সেখানে তার স্ত্রীও বলছেন বড় মাথা, আবার যাকে গ্রেপ্তার করা হচ্ছে সেও বলছে বড় মাথা গ্রেপ্তার করাচ্ছে, এখানেও আবার এক বড় মাথা। কার ধরে কটা মাথা যে কলকাতা শহরে এখন সবচেয়ে বড় মাথা কে খুঁজতে যাবে? দেখো, একদমই তোমাকে যেমনটা বলছিলাম, সেক্ষেত্রে ক্যামেরার সামনে লোকজন কথা বলতেই ভয় পাচ্ছেন, সেখানকার বাসিন্দাদের এতটাই কোথাও কেউ প্রভাব খাটিয়ে রেখেছে। দেখো, এখানেই কিন্তু প্রশ্ন উঠছে যে এই প্রভাব কারা খাটাচ্ছে, যেটা সাধারণ বাসিন্দা তারা যারা জানতে পাচ্ছেন যে বিষাক্ত জল তাদেরকে পান করানো হচ্ছে, এবং সাধারণ মানুষ যারা একেবারে পরিশোধীয় জল খাবেন বলে তারা বাইরের থেকে কিনে খাচ্ছেন, বড় বড় নামি কোম্পানির জার দেখে তারা কিনছেন, কিন্তু আদতে দেখা যাচ্ছে যে এই ভূগর্ভস্থ জল, যেটা একেবারেই পরিশোধন করা নয়, সেই জল তারা পান করছেন। সেই জায়গা থেকে একজনের মৃত্যু পর্যন্ত হয়ে যেতে পারে, কারণ জলের থেকে যে পয়জন হবে, সেই পয়জন থেকে কিন্তু মৃত্যুর ঘটনাও কিন্তু হয়ে যেতে পারে। সেই জায়গা থেকে কেন কলকাতা পুরসভা এখনো কোনো পদক্ষেপ নিতে পারলো না, সেটা নিয়ে কিন্তু বারবার করে প্রশ্ন উঠছে। বেশ, ধন্যবাদ। রক্তিমা ছিলেন আমাদের সঙ্গে। রক্তিমা খুব সুন্দরভাবে বললো যে কোনো সময় এটা নিয়ে কিন্তু বিষক্রিয়া হতে পারে, কারণ আর্সেনিক পয়জনিং বলে একটা জিনিস হয়, জলে বেশি আর্সেনিক থাকলে মৃত্যুও হতে পারে সেই জল খেলে। আর এদেরকে লাইসেন্স কে দিল? আর যদি লাইসেন্স না থাকে, দিনের পর দিনের এই ব্যবসাটা চালাচ্ছে কি করে? স্থানীয় প্রশাসন অর্থাৎ লোকাল কাউন্সিলর জানেন না? স্থানীয় তৃণমূল ব্লক সভাপতি, অঞ্চল সভাপতি, তারাও জানেন না? নাকি সবাই জেনে কাটমানি খেয়ে বাড়িতে সুন্দরভাবে বসিয়ে এই বিষ জলের ব্যবসা চালাতে মদদ দিচ্ছে? এই প্রশ্ন উঠছে, কারণ এই প্রশ্ন সরাসরি আপনাকে আমাকে এফেক্ট করে। আপনি আমিও হয়তো কোনো একদিন রাস্তায় ঘুরতে ঘুরতে কাজের ফাঁকে জল তেষ্টার কারণে রাস্তা থেকে একটা
মিনারেল ওয়াটারের বোতল কিনে এই বিষাক্ত জলটাকে পান করতে পারি? চেনার কোনো জায়গা নেই, কারণ হুবহু একই রকম দেখতে লেবেল, হুবহু নামি কোম্পানির মতো দেখতে লেবেলের স্টিকার বানিয়ে এই বিষাক্ত জলের গায়ে সাঁটিয়ে রমরমিয়ে এই ব্যবসা চলছে প্রশাসনের নাকের ডগায়। আর মেয়রবাবু বলছেন দেখব দেখব। চোখ রাখবো পরের খবরে। সংসারে হাল ধরতে 60 বছর বয়সেও গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়েছিলেন কাকদ্বীপের গুণমণি দাস। একে একে 95 জন ফিরে এলেও বাড়ি ফিরলেন না গুণমানি। আশায় পথ চেয়ে তার পরিবার। 96 জন মৎস্যজীবী গভীর সমুদ্রে গত 3 মাস আগে মাছ ধরতে গিয়েছিল। বাংলাদেশের জলসীমানায় ঢুকে পড়ায় 6টি ট্রলার আটক করে বাংলাদেশের নৌসেনা। মোট 6টি ট্রলারে মোট 96 জন মৎস্যজীবী ছিলেন। তাদের মধ্যে অভিজিৎ নামে ট্রলারের এক মৎস্যজীবী গভীর সমুদ্রে ঝাঁপ দেন। দীর্ঘক্ষণ অভিজিৎ ট্রলারের মৎস্যজীবীরা খোঁজাখুঁজির পর না পাওয়ায় গুণমণি দাসকে নিয়ে দিশাহীন হয়ে পড়েন। গুণমণি দাস পশ্চিম গঙ্গাধরপুর কাকদ্বীপ হারুর পয়েন্ট কোস্টাল থানার বাসিন্দার। তবে গুণমণি দাসের স্ত্রী জানিয়েছেন পরিবারের একমাত্র রোজগেরে ছিলেন গুণমণি দাস। ছেলে থেকেও দেখে না। অভাবের তাড়নায় গভীর সমুদ্রে পাড়ি দিয়েছিলেন গুণমণি। বাংলাদেশে প্রায় 3 মাস জেলবন্দি থাকা 95 জন মৎস্যজীবীর হাতে মুখ্যমন্ত্রী আগের দিন 10,000 টাকা করে তুলে দিয়েছেন। কিন্তু গুণমণি দাসকে না পাওয়ায় তার স্ত্রীকে 2 লক্ষ টাকা তুলে দেওয়া হয়েছে রাজ্যের পক্ষ থেকে। সেই গুণমণি দাস সেদিন মারা গিয়েছিলেন প্রাণের ভয়। শুনুন। কি করব এখন, খাওয়া দাওয়া এখন যা কষ্ট দুঃখে খাচ্ছি, এখন যদি সরকার যদি আমাদেরকে তাকায় আর কি করব বলবো বলো। 95 জন ফিরলো, আপনার স্বামী ফিরলো না, কি করব বলো না, ভগবান ফিরে নিয়ে এখন যদি আসেনি আর কি করবো বলো। কিভাবে কি খোঁজ পেলেন যে কবে গিয়েছিল স্বামী? স্বামী তো ওই তো আশ্বিন মাসের 2 তারিখে তো এই ঘটনাটা হলো। 2 তারিখ থাকতে হয়েছে, আজ লক্ষ্মী পূজার একদিন আগে আমাদের এই ঘটনাটা হলো। কিভাবে জানতে পারলেন যে স্বামী করে? প্রচার হয়ে গেছে, মাঝির বাড়ি থেকে খবর বলেছে যে তোমার স্বামী এরকম করে গেছে, সবাই আছে, তোমার স্বামী নেই। তো কি করবো বাবা, তখন এই কান্নাকাটি করছি আর কতদিন থেকে। 95 জন যে এসেছিল ফিরে এসে ওরাই এসে বলছে যে উনি নাকি নদীতে ঝাঁপ দিয়েছে, উনি নিখোঁজ, তাই পড়ে গেছে, তাই পায়নি। তাই ওরা এসে বলতে তারপর আমরা পাড়া প্রতিবেশী বা ওনার ফ্যামিলির যে পুতুল দাস তার স্ত্রী তিনি 60 বছর বয়সে কেন যেতে হলো ওনাকে গভীর সমুদ্রে? ওনার কেউ নেই, ছেলে একজন আজ ছিল, সে বিয়ে থা করে তার বউ বাচ্চা নিয়ে তার আলাদা কোথায় থাকে। সমুদ্রে নদীতে মাছ ধরার সময় নৌবাহিনীতে তাদেরকে ধরে ধাক্কা লাগে, 5 জন পড়ে যায়, 4 জনকে তোলে, একজনকে তুলতে পারি নাই। তো কতজন ফিরলো মৎস্যজীবী? 95 জন। আর এই 95 জন ছাড়া কি এই গুণমণি দাস একজন ফিরলো না মাত্র? হ্যাঁ, ওনাকে আর পাইনি নদীতে। 95 জন জীবিত অবস্থায় ফিরেছে, এখনো হচ্ছে ওনাকে পাওয়া যায়নি কিংবা এখনো তার খোঁজ হয়নি। তো কিভাবে জানতে পারলেন যে এটা হচ্ছে পড়ে গেল নদীতে? 5 জন পড়ে গেছিল, ওই তখন নৌবাহিনীর ভোটে যখন ধাক্কা লাগে তখন পিছন থেকে ক্যাবিন ছুটে গেছিল ট্রলারের, আর ওই ধাক্কাতে 5 জন পড়ে যাওয়ার পরে 4 জনকে তুলেছে, একজনকে খুঁজে পাইনি। এটা ট্র্যাজেডি, কিন্তু এরপর যে খবর দেখাবো সেটা ট্র্যাজেডি নয়, সেটা বিশ্বাসঘাতকতা, সেটা ফায়দা তোলা, সেটা আনজেন্টলম্যানলি, সেটা আনরুলি, আনকুথ। এর আগে সোমবার বাংলাদেশ থেকে দেশে ফেরার মৎস্যজীবীদের সংবর্ধনা দেন মুখ্যমন্ত্রী। সেই ছবি আমরা সরাসরি দেখেছি। মৃত মৎস্যজীবীর পরিবারকে 2 লক্ষ টাকা আর্থিক সাহায্যও করেন, বাকিদের হাতে 10,000 টাকা তুলে দেওয়া হয়েছে, সেই ছবিও দেখেছি। কিন্তু যে ছবি আমরা দেখিনি, যে কথা আমরা শুনিনি, তা হলো বাংলাদেশে এই মৎস্যজীবীদের ওপর চরম অত্যাচার করা হয়েছে, মারধর করা হয়েছে। এই সব মৎস্যজীবীদের চিকিৎসার ব্যবস্থা রাজ্য সরকার করবে এমনটা জানানো হয়েছে। তবে বাংলাদেশে এদের সঙ্গে কি করা হয়? মারধর করা হয়, সর্বাঙ্গে চাপ চাপ রক্ত জমে গেছে। শুনুন তাদের মুখে তাদের কথা। জানতে পারলাম যে তাদের কয়েকজনকে মারধরও করা হয়েছে,
তাদের নিয়ে গিয়ে হাত দুটো দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছিল এবং তাদের মোটা লাঠি দিয়ে মারা হয়েছে। ওরা অন্ধকারে এসে আমার বোটকে মেরে দেয়, মারার পরে তারপর ওরা আমাকে লোকটা খুঁজতে দেয়নি। আমার ওই লোকটা ছিল ইঞ্জিন চালানো ড্রাইভার, হ্যাঁ, তাই তারপরে আমাদেরকে কোস্টগার্ডের উপরে তুলে নিয়ে পিছনে বেঁধে রাখে, বেঁধে অনেক মারধর করে, 2 দিন ধরে কাছে দিয়ে বেঁধে রাখে। হ্যাঁ, আমরা জল চাইলেও জল খেতে দিত না আমাদেরকে, বলে জল। আমাদের ফোর্সেস, আমাদের ইন্ডিয়ান আর্মি, বিএসএফ এবং প্যারামিলিটারি ফোর্সেস অত্যন্ত জেন্টলম্যানলি ব্যবহার করে এরকম কোনো প্রিজনারদের সাথে। আমরা তো চেয়েছিলাম বাংলাদেশও ঠিক সেটা রেসিপ্রোকেট করবে। এটা তো কেউ গুপ্তচর নয় যে মার ধর করে ইন্টারোগেট করা হবে। সামান্য মৎস্যজীবী, তাদের মেরে বাংলাদেশ ঠিক কি প্রমাণ করতে চাইছে, আজ এই নিয়েই কথা হবে। কর্নেল রাকেশ শ্রীবাস্তব রয়েছেন আমাদের সঙ্গে, ডিফেন্স এক্সপার্ট। নমস্কার কর্নেল শ্রীবাস্তব। এবং শ্রী সমীর মিত্র রয়েছেন আমাদের সঙ্গে, এক্স ডিআইজি বিএসএফ, তিনিও রয়েছেন আমাদের সঙ্গে। সমীরবাবু নমস্কার, ওয়েলকাম টু এনকে টিভি বাংলা। সমীরবাবু, আপনাকে দিয়ে শুরু করব। প্রথম প্রশ্ন, এরা কেউ এজেন্ট নয়, সামান্য মৎস্যজীবী, ভুল করে বাংলাদেশ সীমানায় ঢুকে গিয়েছিল, আটক করে রাখা হয়েছিল। কিন্তু এই সময়, স্পেসিফিকলি এই টার্বুলেন্ট সময়ের মধ্যে যখন তাদের বেধড়ক মারধর করা হলো এবং সেই অভিযোগ সামনেও এলো, কি বলবেন? কোনো ট্রেন্ড আর্মি কিংবা প্যারামিলিটারি ফোর্সের যারা রিপ্রেজেন্টেটিভ যদি কেউ অ্যাডভার্টেন্টলি আমার এরিয়াতে ঢুকে পড়ে, তাহলে সেখানে হি শুড বি ট্রিটেড জেন্টলি। কিন্তু যেটা আমিও দেখেছি ছবিটা, যখন চিফ মিনিস্টার তাদের হাতে উপহার কিংবা কিছু তুলে দিচ্ছিলেন, তার পরবর্তীকালে যখন তারা এটা বলল, দেখা গেল পিঠের উপরে কিংবা থাইয়ের উপরে মানে সেগুলো বসে গেছে, যেভাবে লাঠি দিয়ে মেরেছে। এটা হচ্ছে মোস্ট, কি বলবো, they do not form a part of the paramilitary force or the army. এই যে কোস্ট গার্ড যেটাকে বলা হচ্ছে, কারণটা হচ্ছে কেউ মানে না অজান্তে যদি ঢুকে পড়ে এবং সেটা স্বীকার করে নেয়, সারেন্ডারও করে, তারপরে যদি এরকম ব্যবহার করা যায়, এটা অমানবিক, অমানসিক এবং এটাকে গ্রহণ করা যায় না। কারণ এটা নতুন কিছু নয়। এইভাবে ট্রলার কিংবা এই ঝড়ের মুখে অনেক কিছু ওদের কন্ট্রোলের বাইরে চলে যায়। ফর এক্সাম্পল, আই উইল জাস্ট সাইট অ্যান এক্সাম্পল। আমাদের এখানে একবার আমাদের যে ট্রলারগুলো, সেগুলো থাইল্যান্ড থেকে যে ট্রলারগুলো আগে আসতো, তারা আমাদের এই অ্যাকোয়া প্রপার্টিটাকে একেবারেই খারাপ, মানে ধ্বংস করে দিচ্ছিল ওই মিন খোঁজার জন্যে। তো আমি, ইনফ্যাক্ট দ্যাট ডে অনলি আই ওয়াজ পোস্টেড ফ্রম ত্রিপুরা টু ক্যালকাটা অ্যান্ড আই রিসিভড এ অর্ডার দ্যাট ইউ হ্যাভ টু লিড দ্য অপারেশন। সো আমি ছিলাম পুলিশের, এখন একজন রিটায়ার্ড ডিজি ছিলেন আর একজন রিটায়ার্ড চিফ সেক্রেটারি যিনি এখন রয়েছেন। তা আমরা সবাই মিলে তখন এই কোস্ট গার্ডের হেল্প আমাদের নিতে হয়েছিল। দে ওয়ার নট ভেরি কিন, বাট আই সাজেস্টেড দ্যাট ইউ গিভ আস দ্য এয়ার কভারেজ, যে ওখান থেকে যেভাবে দেখতে পাবে তোমরা, তোমাদের পক্ষে অনেক সুবিধা। কেননা এতে ক্রিক্স আছে, ছোট ছোট খাল আছে যেখানে আমরা হয়তো ঢুকতে পারবো না, বাট ওরা যদি ওখানে যে নোঙ্গর করে থাকে তাহলে আইডেন্টিফিকেশনে ভালো হবে। তো এই যে জিনিসটা আমরা কিন্তু ওই যখন ধরলাম 6টা ট্রলার এবং 153 পাইরেটস, তার মধ্যে ছিল কিছু আমাদের ইয়েও ছিল, একটা কোনো কোম্পানির, বিদেশি কোম্পানির একজন ইন্ডিয়ান ম্যানেজার টাইপের ছিল তাদের সঙ্গে। আমরা কিন্তু তাদের হাতে গায়েও হাত দেইনি। উই ব্রড দি 6 ট্রলার্স, নামখানায় নিয়ে আসলাম অ্যান্ড উই হ্যান্ডেড ওভার টু দ্য পুলিশ। সুতরাং এটা কোনো গর্বের ব্যাপার নয় কিংবা পৌরসত্বের ব্যাপার নয় যে আমি, আমাদের কাছে যারা শরণ নিয়েছে, এটা ভারতবর্ষের, ওরা জানবেই বা কী করে, কারণ এতদিন ধরে তো পাকিস্তানি শাসনে ছিল, আবার আসছে। তো সেই এইগুলো আমি যেটা বললে তুমি, আমি একান্তভাবেই এগুলো নির্মম ব্যাপার। আর একটা অসহায়, সে তোমার কাছে কর্নেল শ্রীবাস্তবকে এই প্রশ্ন রাখবো। কর্নেল শ্রীবাস্তব, এত বছর তো আমরা দেখিনি এরকম হতে। এর আগেও মৎস্যজীবীরা ওখানে ভুলভাবে
রাস্তা ভুলে ঢুকে পড়েছে তাদেরকে প্রপারলি ফেরত দেওয়া হয়েছে। ইদানিংকালে এত রাগ কিসের বাংলাদেশের আমাদের ওপর? দেখুন, কতগুলো জিনিস যে আছে, লেয়ার্ড জানেন। আই চ্যালেঞ্জ, কেউ যদি বলে দেয় যে এই যে সমুদ্র যেটা আছে, বা আপনি তো নদী এতে গিয়েছিলেন, ওখান থেকে স্মাগলিং হচ্ছে না, ইম্পসিবল। আপনি এমভি কুবেরের মনে আছে আপনার? এমভি কুবের, এই যে কাসাব ঢুকেছিল আমাদের মুম্বাইতে, রাইট। তো ওরা কারা? ও সময় তো আমাদের পুরো কোস্টাল গার্ড, কোস্টালে এভরিথিং ওয়াজ দেয়ার। তা এমভি কুবের দিয়ে কি করে আসলো, ওরা ঢুকলো কি করে? এরা এই যে আমি ওদের বলছি না ওদের মারধর করা হয়েছে, আমাদের সেন্টিমেন্ট হাই আছে, ইমোশনস হাই আছে, কিন্তু ওদেরকে ধরা হয়েছে। কারা ধরেছে? বাংলাদেশের কোস্টগার্ড ধরেছে। আমাদের কোস্টগার্ড কোথায়? আমাদের কোস্টাল পুলিশ কোথায়? নিশ্চয়ই ওরা ওই মাটিতে গেছে বা ওখানে গেছে যেখানে ওদের পারমিশন নেই। আই উইল বি ভেরি অনেস্ট, এরা তো ওখানে অনেক দিন ধরে আছে। এই আমাদের ফিশারম্যানগুলো ওখানে অনেক দিন ধরে আছেন, রাইট। ওরা অনেক, হয়তো সব 90%, 95, 98% আমাদের যে ফিশারম্যান যারা আছেন ওনা ইনোসেন্ট, ওনা শুধু ফিশিং এর জন্য যাচ্ছেন। কিন্তু ওই 2% কে গ্যারান্টি নেবে? ওই 2% যেখানে 1000 crores অফ ইনফর্মাল ট্রেড স্মাগলিং করা হচ্ছে বাংলাদেশ থেকে আর মায়ানমার থেকে। আরাকান আর্মি কি করলো টেকনাফ রিভারে? কেন গুলি মারলো? সে তো বুঝলাম কর্নেল শ্রীবাস্তব, কিন্তু এরা তো নিরীহ মৎস্যজীবী। হাউ ডু উই নো হু হ্যাড ডান দ্য অ্যান্টিসিডেন্ট? তা আপনি বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাদের স্টেজে তুলে অর্থ সাহায্য করছে তারা নর্মাল মৎস্যজীবী নয়, তারা অন্য কিছু। দেখুন, এটা আমি তো গ্যারান্টি দিচ্ছি না। হয়তো ওদের কাছে ওরা অ্যান্টিসিডেন্ট চেক করেছে, ওরা হয়তো সার্টিফিকেট দিয়েছে কি ওরা ইনোসেন্ট, ওদেরকে পয়সা টাকা দেওয়া হোক। আর যিনি আমাদের একজন লোক মারা গেল, ওনাকে 2 লক্ষ টাকা দেওয়া হোক। আমার কাছে ওটা অ্যান্টিসিডেন্ট চেক নেই, সো আমি রেসপন্সিবল নয়। কিন্তু আপনি প্রত্যেকটা মানুষকে বলুন তো, যদি সার্টিফিকেট দিয়ে দেবে কি বাংলাদেশ থেকে, মায়ানমার থেকে আমাদের কাছে স্মাগলিং হচ্ছে না এই নদী পথ দিয়ে, এই সমুদ্র পথ দিয়ে? আমি ধরে নিলাম এরা স্মাগলার। আমার বক্তব্য হচ্ছে এই মারামারিটা কেন, এই মারধরটা করলো কেন? ইন্ডিয়ান আর্মি কিংবা বিএসএফ কিংবা কোস্টগার্ডও যদি ধরে তারা মারধরটা করবে না। উই আর আ ট্রেন্ড জেন্টলম্যান ফোর্স। বাংলাদেশের জেন্টলম্যান, আর যাই হোক এখন আর জেন্টলম্যানটা বলা যায় না স্যার। আপনি তো নিজের এই কাহিনীর মধ্যে লুকিয়ে আছে। আসলটা একজন লোক ঝাঁপ দিয়ে দিলেন সমুদ্রে। কেন ঝাঁপ দিলেন বলুন তো আমাকে? উনি যে একজন বৃদ্ধ লোক, উনি যে মিসিং আছেন, যাকে 2 লাখ টাকা দেওয়া হলো, যদি বাংলাদেশে কোস্টাল গার্ড এসে মাইকিং করছে, ওরা বলছে তুমি থামো, তোমরা আমাদের রং ওয়াটারে আছো, আমি অ্যারেস্ট করছি, কেন ঝাঁপ দিলেন? নিশ্চয়ই কিছু আছে, আমি তো জানি না। পয়েন্ট অফ ইনসিডেন্টে আমি তো ছিলাম না। তো পয়েন্ট অফ ইনসিডেন্টে যখন আমরা নেই, কোনো ভিজুয়াল নেই, কোনো ভিডিও নেই, আমি তো ওর উপরে কমেন্ট করতে পারবো না কি এদের নিজের মধ্যে কোনো ঝ্যাং হয়েছে, ঝগড়া হয়েছে, কোনো আরো কিছু আছে। আই উইল নট বি কমেন্টিং। তো আমি কমেন্ট করতে চাইছি না। আমি শুধু এইটা আমাদের ভারতবাসীদের, আমি আমাদের দেশের লোককে আমি বলতে চাইছি कि everybody is not innocent. Even the 2% people are damaging our national cause, and they should be punished. They should be punished. There is nothing emotion over here. কর্নেল শ্রীবাস্তব যেটা বলছেন সেটার পুরোপুরি আমিও উড়িয়ে দিচ্ছি না, তবে এই মৎস্যজীবীদেরকে স্মাগলারের সাথে তুলনা করাটা হয়তো একটু বাড়াবাড়ি হয়ে যেতে পারে, কিন্তু সেটা আমাদের সিকিউরিটি ফোর্সেস তাদের দেখা উচিত। এটা ছোট্ট বিরতি নেবো, বিরতির পর ফিরছি। কারণ বিরতির পর যে ছবিগুলো আপনাদের দেখাবো, বিশ্বাস করুন আপনাদের রক্ত গরম হবে, আপনাদের গায়ে কাটা দেবে। বিএসএফ এর অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে বিজিবি, অর্থাৎ বর্ডার গার্ড বাংলাদেশ। ত্রিপুরায় ভারত বাংলাদেশ সীমান্তে এমনই উত্তেজনার ছবি ধরা পড়ল। এই নিয়ে আলোচনা করব একটা ছোট্ট বিরতির পর। টেক এ ব্রেক। ফিরলাম বিরতির পর। ত্রিপুরায় ভারত বাংলাদেশ সীমান্তে রীতিমতো উত্তেজনা। বাংলাদেশি পাচারকারীদের হাতে আক্রান্ত আমাদের বিএসএফ। অভিযোগ উঠছে ভারতের জওয়ানদের অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা করে বাংলাদেশিরা। উনকোটি জেলার কৈলা শহরের মাগুরহুলি ভারত বাংলাদেশ সীমান্তে এই ঘটনা ঘটেছে। টেক আ লুক অ্যাট দ্য ভিজুয়ালস। দেখুন এই ছবিগুলো দেখাবো। गुल्ले क्यों मारा? गुल्ले क्यों मारा? गुल्ले क्यों करा? गुल्ले क्यों करा? गुल्ले क्यों करा? ओए गुल्ले क्यों मारा? ओए मारियाला मारियाला ओए मारियाला मारियाला मारियाला
এই ছবিটা আমি বলবো আমার সহকর্মীদের সব সময় সর্বক্ষণ এই মুহূর্তে স্ক্রিনে রাখতে, মানুষ দেখুক। এবং কি অসম্ভব শান্ত আমাদের বিএসএফ, দেখুন প্রফেশনালিজম দেখুন বিএসএফ এর। বাংলাদেশিরা আক্রমণ করছে, বিজিবি দাঁড়িয়ে রয়েছে, বিজিবির সামনে আক্রমণ করছে, লাঠি নিয়ে তাড়া করছে, কিন্তু আমাদের জওয়ানরা একটা বুলেটও ফায়ার করেনি। বুলেট ফায়ার করতে অনেক দূরের কথা, একেবারে জেন্টলম্যানের মতো দাঁড়িয়ে রয়েছে। সমীর বাবু রয়েছেন আমার সঙ্গে। সমীর বাবু, থ্যাংক ইউ ফর গার্ডিং আওয়ার বর্ডার। সমীর বাবু, ফ্রম দ্য হার্ট অফ দ্য নেশন, থ্যাংক ইউ ফর গার্ডিং আওয়ার বর্ডার্স। আর আজকে এই ছবিটা কোথাও সারা বিশ্বের কাছে দেখিয়ে দিল দ্যাট দ্য বিএসএফ ইজ আ প্রফেশনাল ফোর্স এন্ড আ জেন্টলম্যানলি ফোর্স। কিন্তু এই ঘটনা ঘটছে কেন? And I would like to add, before I come to the main issue, after 70-year war, Madam Gandhi declared that the border security force is the first line of defense. যাই হোক, coming back to the issue, মারা যেতে গুলি চালালে মরবে, এটা স্বাভাবিক যদি গুলিটা কারো গায়ে যেয়ে লাগে। কিন্তু সেই গুলি না চালিয়ে অত্যন্ত শান্তভাবে যদি সেই ইস্যুটাকে আমরা ট্যাকেল করতে পারি, তাহলে কোনটা ভালো সেটা আমি সবার উপরে ছেড়ে দিচ্ছি। যে গুলি চালিয়ে সেখানে একটা 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 বিরূপ অবস্থা তৈরি করা একদিকে, আর যার ফলে হয়তো হত্যা মানে কয়েকজনের মৃত্যু হতে পারে। দ্বিতীয় যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা আমাদের মানে ওখানে যে আমাদের প্রেজেন্সটা, ইট ওয়াজ অ্যাবসলিউটলি কাম, কোয়াইট, কম্পোজড বাট রোবাস্ট, রেডি ফর দ্য মোমেন্ট। যদি কোনো রকমভাবে কেউ একটা সীমার বাইরে চলে যায়, দেন দ্য ল উইল টেক ইটস ওন কোর্স, রাইট টু সিলভার দ্য লিবার্টি। অ্যান্ড এগুলো তো দেখুন বর্ডারে রয়েছে, এদের পাঠানো হয়েছে ভেতর থেকে। ঊনকোটি জায়গাটা একটু জঙ্গল আছে ওখানে। আর এই ঊনকোটি নামটা হচ্ছে যে 1 কোটির থেকে একটা কম ঊনো হয়ে গেল, সেই ঊনকোটি দেব দেবীর নাম ওখানে পাথরে খোদাই করা আছে, সেই জন্য ওর নাম হচ্ছে ঊনকোটি। তো সেই জায়গাটায় ওখানে ওরা এসেছিল, কি উদ্দেশ্যে এসেছিল জানি না। তবে একটা জিনিস হচ্ছে, ওরা আমাদের প্রত্যেকটা ব্যাপারে, বিশেষ করে কাঁটাতারের বেড়া যেখান থেকে যাবে, সেই জায়গাটায় ওরা চেষ্টা করবে একে বাধা দিতে, যদিও সেটা অন্যায়। এবং সেইগুলো ওরা হয়তো পড়াশুনো করেনি, এবং অনেকেই হয়তো জানেন না যে একটা সার্টেন জিরো লাইন থেকে একটা সার্টেন এক্সটেন্ট পর্যন্ত যে 150 গজ যদি কোনো রকম ডিফেন্স পশ্চাৎ তৈরি হয়, সেটাকে কিন্তু অ্যাজ পার ইন্দিরা অ্যান্ড আমাদের যে বঙ্গবন্ধু দুজনের মধ্যে, ইন্দিরা মুজিব যে এগ্রিমেন্টটা হয়েছিল, তাতে ক্লিয়ারলি লেখা ছিল যে নো সাচ স্ট্রাকচার শুড বি ক্রিয়েটেড অর ইরেক্টেড। যার জন্য কি হয়েছিল যে আমাদের অনেক সময় কি হয় যে ঠিক আছে 2 গজই তো মাত্র, বাট যার দেশে যাচ্ছে 2 গজের জন্যে, সেখানে আমারও যেমন রাইট আছে তাদেরও রাইট আছে। কিন্তু এই যে মাঝখান থেকে আসলো বিজেপি, যেভাবে ওরা, তার মানে কি দে প্রভোক দেয়ার ওন ম্যান অ্যান্ড দে আর ওয়েটিং যে তাদের ব্যাপারে এই যে যারা যাচ্ছে তাদের উপরে যে যেন বিএসএফ সাংঘাতিকভাবে তাদের ইয়ে করে যে মারুক কিংবা গুলি চালাক, এবং তখন তারা চলে আসবে যে এটা আমরা, যেহেতু ওরা করেছে আমরা করছি। সো তুমি যেটা বলেছো, এটা ভালো করে দেখেন, দেখবেন যে 2 জওয়ান দাঁড়িয়ে রয়েছেন, আর্মড 2 জওয়ান দাঁড়িয়ে রয়েছেন, এবং একটা মব তাদেরকে অ্যাটাক করছে, লাঠি নিয়ে অ্যাটাক করছে, বাঁশ নিয়ে অ্যাটাক করছে। বিজিবির একজন রয়েছে, সে বিএসএফ এর সাথে কথা বলছে, তাকে টপকে অ্যাটাক করছে, এবং শুধু অ্যাটাকই করছে না, রীতিমতো বিএসএফ এর অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা করছে। সেখানে বিজিবির কোনো ইন্টারভেনশন নেই। না আমি বলবো না, আর কেউ বলবে না। ব্রেক। সমীর বাবু, আপনাকে প্রশ্ন করলাম। ও না, এটা ওরা এখান থেকে ফটোতে দেখা যাচ্ছে 2 জন আছে, হয়তো আগে পিছে আরো রয়েছে, তারা অপেক্ষা করছে।
এবং তারা পুরো মানে সিচুয়েশনটাকে অ্যানালাইজ করছে, অ্যাসেস করছে, বাট দে আর নট লিভিং দেয়ার ওয়ে। তাদের হাতিয়ারে যদি মানে চেষ্টা করতো হাতিয়ার ধরে টেনে নেওয়া, দ্য সিচুয়েশন উড হ্যাভ বিন ভেরি ভেরি গ্রেভ। সেটা ওরা করেনি, একটা লিমিটের মধ্যে চেষ্টা হয়েছে, কিন্তু সেই চেষ্টাও হয়েছে উইথ দ্য কনাইভান্স, সেই চেষ্টা হয়েছে, বাট উইথ দ্য কনাইভান্স অফ দি বিজেপি অনলি, যাদের পাঠিয়েছে। তা নাহলে এত তাদের ক্ষমতা কিংবা তারা কোনদিন করতে পারেনি। কেন ত্রিপুরা, আই হ্যাভ সিন এভরি পার্ট অফ দ্য ত্রিপুরা, I know exactly what happens there. It used to be a very very poor state. সেইখানটায় কিন্তু এটাও আমরা মেনে নেব না যে যেটা করলো এবং বিজেপি সেটাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো। ওয়েল, I don't accept that. They should be told in no uncertain terms যে আমরা কিন্তু তোমরা আমাদের ধৈর্যের সীমা আর পরীক্ষা করো না। একেবারে কারণ বাস্তব যেটা দেখছি, যে ছবি দেখছি, দেখুন রক্ত গরম করে দেওয়ার মতো ছবি। প্রতিটা ভারতীয় রক্ত গরম হবে যখন দেখবো আমাদের জওয়ানরা, আমাদের ফার্স্ট লাইন অফ ডিফেন্স, তাদেরকে এরকম বাঁশ নিয়ে, লাঠি নিয়ে তেড়ে যাচ্ছে, গালাগালি দিচ্ছে, তারা হাতিয়ার টানছে। যে কোনো ভারতীয় রক্ত গরম হবে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে এটা কোন স্ট্র্যাটেজি বাংলাদেশের? এটা হোয়াট কাইন্ড অফ এ স্ট্র্যাটেজি আর দে ফলোইং? আম জনতাকে, একেবারে বর্ডারের যারা বাসিন্দা তাদেরকে বিএসএফ এর পেছনে লেলিয়ে দেওয়া, সিভিলিয়ানদের লেলিয়ে দেওয়া, এবং বিজিবি সেখানে দাঁড়িয়ে রয়েছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছে। স্ট্র্যাটেজিটা কি? স্ট্র্যাটেজি ইজ ভেরি সিম্পল। ওখানে একজন সোনা রফিক আছেন চট্টগ্রামে, 1000 crores অফ স্মাগলিং উনি করছেন, রাইট? এখানে যখন কড়াকড়ি হলো, যখন এটা ন্যাশনাল নিউজ হয়ে গেল, যখন আমাদের যে আবেগ আছে, আমাদের যে ইমোশন আছে, ওখানে দেখলাম যে বাংলাদেশের লোক ওখানকার মাটি থেকে, যেখানে আমরা রক্ত দিলাম, ওরা আমাদের সংগঠনে কি বলছে আপনি তো সব জানেন। 4 মাসে কি হলো, রাইট? তো এখানে যে বর্ডারে যারা আমাদের গ্রামের লোক আছে, আমাদের যারা লোক আছে, ওরা এটা সহ্য করছে না। দ্যাট ইজ পয়েন্ট 1। তার মানে যতগুলো ইনফর্মাল ট্রেড ছিল বন্ধ হয়ে গেছে। যদি ইনফর্মাল ট্রেড বন্ধ হলে ওপারের লোক, এই ইনফর্মাল যেটা আপনি দেখছেন, এরা সব ইনফর্মাল ট্রেড, এরা কোনো কৃষক নয়, এরা কেউ কিষান লোক নয়, এরা সব ইনফর্মাল ট্রেড। এই জিনিসটা আমরা অনেক দিন ধরে দেখতে চাইছিলাম যে নাও সিচুয়েশন হ্যাজ কাম। এটা দেখে আমাকে সঞ্জু দ্য আর্ট অফ ওয়ারে একটা স্টোরি মনে পড়ে গেল। ওনাকে ট্রেন দেওয়া হলো, এটা রাজা বললেন কি আমি তোমার স্ট্র্যাটেজি জানি, তুমি কি এই মহিলাদের ট্রেন করতে পারো? ওর মধ্যে 2টো হিজড়া দিলেন। তো ও বললো হ্যাঁ আমি ট্রেন করে দেবো। উনি বললেন বাই মোড়, ওরা হাসতে আরম্ভ করে দিল। ওরা বললো প্রথমবার যদি আমার অর্ডারটা তুমি না শোনো তার মানে আমার দোষ আছে। সেকেন্ড টাইম ওরে বলে দায় মোড়, ওরা আবার হাসতে আরম্ভ করলেন, ওরা গলা কাটলো। এই যে সিন আর্ট অফ ওয়ার থেকে বেরিয়েছে, সঞ্জু থেকে। নেক্সট টাইম উই ডোন্ট ওয়ান্ট দেম নিয়ার আমার বিএসএফ এর কাছে। এই চিত্রটা যেটা আমরা দেখলাম, আপনার মাধ্যমে পুরো আমাদের হিন্দুস্তান দেখেছে, পুরো বিশ্ব দেখেছে যে ওরা কি করছে। দেখছেন তো হাতিয়ার কাড়াকাড়ি ব্যাপার, এত সাহস একবার হয়ে গেল। আপনি যেটা চেয়েছিলেন কি ওরা গুলি চালাক, 2-4 জন লোক মরুক, আর বাংলাদেশের মধ্যে একটা উত্তেজনা সৃষ্টি হোক, আর ওরা অ্যান্টি ইন্ডিয়া যেটা ফিলিং হোক, ওটা আরো বাড়িয়ে দেবে, চাপিয়ে দেবে, তুঙ্গে নিয়ে যাবে। ওটা হয়নি। কিন্তু নেক্সট টাইম এই ভিডিও দিয়ে আমরা জাস্টিফাই করব কি তুমি বারবার আমাদের কাছে এরকম করতে পারো না। এইটাই জিনিস আমরা আজকে দেখতে পাচ্ছি। আর আমরা খুব খুশি আছি যে আমাদের বিএসএফ কোনো গুলি চালায়নি। They have been well trained to control the mob. ওরা মব কন্ট্রোলিং করেছে খুব ভালোভাবে। ওদেরকে আমরা স্যালুট জানাই যে বিএসএফ আজকে করেছে। তবে এখানেই শেষ নয়, কারণ ভারতের জমি দখল করার আরেকটা চেষ্টাও বাংলাদেশ করছে। এবার সেই অভিযোগ আসছে নদিয়া থেকে। কারণ নদিয়ার কৃষ্ণনগরে বিএসএফ রেঞ্জের রংঘাট এলাকায় একটি নদী ঘিরে আবার নতুন করে বিতর্ক তৈরি হয়েছে, এবং এই বিতর্ক তৈরি করার চেষ্টা করছে আর কেউ নয়, বাংলাদেশ। সীমান্তবর্তী এলাকায় কোদালিয়া নদী রয়েছে, আর দীর্ঘদিন ধরেই এটা ভারতের সীমান্তের মধ্যেই রয়েছে। কিন্তু গত কিছুদিন ধরে বাংলাদেশ সেনা মাইকে প্রচার করছে এই নদী নাকি তাদের দখলে। কোনো ভারতীয় নাগরিক যেন নদীতে না নামেন বা নদী না ব্যবহার করেন। কৃষ্ণনগরবাসী মনে করছেন বাংলাদেশ ইচ্ছাকৃতভাবে ভারতের সঙ্গে অশান্তি তৈরি করার চেষ্টা করছে। একই সঙ্গে পাকাপোক্তভাবে এখানে কাঁটাতারের বেড়া যাতে তৈরি হয় সেই চেষ্টাই তারা করছে। শুনুন ওখানকার লোকাল মানুষজন কি বলছেন।
মাঝে মাঝে ওপার থেকে ওরা অ্যানাউন্স করছে মাইকে যে নদীটা নামবে না কেউ, নদীটা আমাদের। কিন্তু আমাদের এখানে প্রশাসন বিএসএফ যারা আছে ওরা আমাদেরকে সাহস যোগাচ্ছে, আমাদের স্নান করতে বা মাছ ধরতে ওরা দিচ্ছে। বিডিআর পক্ষ দাবি যে আমাদের নদীটা আমাদের দিতে হবে, আবার প্লাস ভেতরের থেকে 150 গাছ আমাদের দিতে হবে। 150 গাছ মানে তার থেকে 400 মিটার অনেকটা দূর, 400 মিটার আমাদের ভারত জমি লাগবে ওদের। আচ্ছা, এইভাবে ওদের দাবি। তাহলে ভারতের তো অংশ ঢুকে যাবে ওখানে? হ্যাঁ, অবশ্যই। আমাদের প্রচুর রনঘাট অঞ্চলের অনেক ঘর চলে যাবে। তাহলে সমস্যা হবে না আপনার? সমস্যা আমাদের। মানে বাংলাদেশ যদি এই আবদারটাকে কি বলবেন, এটা অন্যায় আবদার? অন্যায় অন্যায় অন্যায়। হ্যাঁ, অন্যায় আবদার তো বটেই, বেশ অন্যায় আবদার আজকাল বিএসএফ করেই চলেছে। যেমন ঝিনাইদহের মাটিলা গ্রামের পাশে 5 কিলোমিটার সীমান্ত এলাকা নাকি বিজিবি দখল করে নিয়েছে, এমন একটা মিথ্যে খবরও রটানো হয়েছে। আমি একবার সমীরবাবুর কাছে এই প্রশ্নটাই রাখবো যে সমীরবাবু, এটা কোন স্ট্র্যাটেজি যেটা মাঝে মাঝে বিজিবি মাঝে মাঝে বাংলাদেশ আর্মি ফলো করছে, যে তারা এই কাঁটাতার দেওয়ার নতুন যে প্রক্রিয়া শুরু হয়েছে সেটাকে মাথায় রেখে কোথাও বলছে 5 কিলোমিটার ভেতরে ইন্ডিয়ান সয়েল তাদের টেরিটরি, কোথাও বলছে নদী তাদের টেরিটরি, এই নিয়ে মাইকিং করছে, সীমান্তবর্তী এলাকায় একটা উত্তেজনা ক্রিয়েট করা হচ্ছে। সমীরবাবু, এটা কোন স্ট্র্যাটেজি, এটা কেন করা হচ্ছে? মিথ্যা যদি 100 বার বলা যায় সেটা সত্য হয়ে যায়। আর দ্বিতীয়ত হচ্ছে সেই গোয়েবলসের মতো ডিসইনফরমেশন ক্যাম্পেন। হয়তো বেশ কিছু লোক হয়তো যখন বলা হলো 4 দিনে কলকাতা নেব, হয়তো তারা কিছুদিন 1% হলেও কি 0.1% হলেও চিন্তা করেছে সত্যিই তো হয়তো 4 দিন না হলে 40 দিনে তো নিয়ে যেতে পারে আমাদের দেশ। সুতরাং এইগুলোর উপরে কোনো গুরুত্ব দেওয়ার প্রশ্ন নেই। তবে আমি যতটুকু শুনেছি, আমার কাছে খবর এসেছে 5 কিলোমিটার একটা জায়গা আছে, সেখানটায় 4 থেকে 4.8 কিলোমিটার বিলংস টু ইন্ডিয়া, এবং এটা হয়েছে আফটার ডিউ সার্ভে বিটুইন বোথ দি কান্ট্রিজ, এবং সেটা আজকের নয়, অনেক দিন আগের। হোয়াট হ্যাপেন্ড, একটা বোধহয় লেফটেন্যান্ট কর্নেল র্যাঙ্ক অর সামবডি রিসেন্টলি জয়েন্ট বিজিবি অন ডেপুটেশন ফ্রম দ্য বাংলাদেশ আর্মি। তিনি সেখানে বসে বললেন যে আমরা এটা নিয়ে নিচ্ছি। এটা তো কোনো রকম নয়, বেগুন কেনা নয় যে আমরা গেলাম আর বেগুন 20 টাকা দিলাম, একটা বেগুন নিয়ে চলে আসলাম, তা তো হয় না। এখন সেই ভদ্রলোক বোধহয় দেখেননি কোনোদিন বর্ডার ম্যানেজমেন্ট কি করে হয়। বিজেপিও, কারণ আফটার দি মিউটিনি অ্যাট পিলখানা, যেখানে অনেকেই মারা গেলেন, তাদের কমান্ডাররাও মারা গেছিলেন, বিশেষ কোনো একটা কারণে এই বিদ্রোহ হয়, পরবর্তীকালে যেটা বিজেপি হয়ে গেল। এবং বিজেপিতে এই হচ্ছে যে কোনো কাডার থেকে, মানে কোনো নিচু তলা থেকে ওপরে তলা একটা সার্টেন লেভেলের পরে কিন্তু তাদের প্রমোশন হয় না, বিকজ অল দ্য ইউনিটস আর কমান্ডেড বাই দ্য বিজিবি আর মানে বাংলাদেশ আর্মি। এখন এই যে জায়গাটা বলছে, এটা তো মানে হাস্যাস্পদ। তবে হ্যাঁ, আমাদের তরফ থেকে যদি কোনো গাফিলতি থাকে, এবং গাফিলতি ইন দ্য সেন্স কি, বিকজ আই হ্যাভ মাই পার্সোনাল এক্সপিরিয়েন্স ইন মুর্শিদাবাদ, যে ওখানে বেশ কিছুদিন আমি যাওয়ার আগে করা হলো, জানানো, কেউ জানতো না যে এই চরটা ভারতবর্ষের, এর মধ্যে একটা বেশ বড় অংশ ভারতবর্ষের। কারণ মাঝখানে ভাগীরথী, তারপরে সেটা বোটে পার হয়ে অনেকটা হেঁটে যেতে হয় দ্য এফেক্টেড এরিয়াটা। কিন্তু তার আগে আমরা একটা সার্ভে করিয়ে নিয়েছিলাম বিটুইন বোথ দি কান্ট্রিজ ল্যান্ড সিনিয়র ল্যান্ড অফিসার, যাতে দেখা গেছিল, আমরা মার্ক করেছিলাম খুঁটি পুঁতে পুঁতে যে এইটা বাংলাদেশে এখনো রয়েছে, বাট এতটা এরিয়া আমার। অ্যান্ড আই গেভ দেম এ ওয়ার্নিং যে তোমাদের অনেক হয়ে গেছে, এবার ভাই তোমরা যদি এই চালাফালা 2 থেকে 3 দিনের মধ্যে শিফট না করো, দেন উইল হ্যাভ টু টেক আওয়ার ওন অ্যাকশন। এবং তারা চলে গেছিল। তো কিন্তু পরবর্তীকালে এটা ডিপেন্ড করে ওখানে যারা লোকাল অথরিটি রয়েছেন, ডিএম, এসপি, বিএসএফ এর কমান্ডিং অফিসার, যারা স্টেক হোল্ডার অন দি বর্ডার এরিয়া, সুতরাং তাদের আরও বেশি সেন্সিটাইজ থাকতে হবে যে আমার এরিয়াতে যেন কেউ এসে এইরকমভাবে উদ্ধতভাবে কেউ কিছু না বলতে পারে না করতে পারে। কারণটা হচ্ছে যত লাই দেওয়া যাবে তত কিন্তু ওরা পেয়ে বসবে। সেখানে আওয়ার অ্যাপ্রোচ শুড বি অ্যাবসলিউটলি প্রফেশনাল উইথ ফার্মনেস। আমি বলছি না যে কথায় কথায় গুলি চালানো, নেভার, বাট পয়েন্ট ইজ দে শুড নো that they are dealing with a professional force or they are dealing with the professionals. এবং সব সময় একটা জিনিস মনে রাখবেন, everybody is not a criminal, সবাই স্মাগলিং করে না। Our people,
যারা গ্রামে রয়েছেন, আমাদের ভারতীয় গ্রামে, তাদের সঙ্গে কিন্তু আমাদের যোগাযোগটা রাখতে হবে। ইন টাইম অফ নিড তারাই আপনার পাশে এসে দাঁড়াবে এবং তারা আপনাকে সাহায্য করবে, যেটা আমরা 65-71 ওয়ারে দেখেছি যে প্রত্যেকেই তারা নিজের বাড়ির থেকে অনেক মানে হয়তো খাবার পাচ্ছে না, বাড়ির থেকে বানিয়ে এনে দিয়েছে অনেক, এমন অনেক জায়গায়। সেই জায়গাগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে। আর অ্যাট দি সেম টাইম আওয়ার অ্যাকশনস এগেনস্ট দ্য ক্রিমিনালস, পার্টিকুলারলি স্মাগলার্স, ইনফিল্ট্রেটার্স, যারাই হোক না কেন, ইট হ্যাজ টু বি ফার্ম অ্যান্ড অ্যাবসলিউটলি, যে দুবার করার মতো জন্য তাদের মনের মধ্যে কখনো সাহস না আসে। বেশ, এবার এখানেই আমি আরেকটা খবর দিতে চাইবো, সেটা হচ্ছে মালদা। আমি কন্টিনিউ করব। মালদায় 35 কিলোমিটার আনফেন্সড বর্ডার আছে কিংবা পোরাস বর্ডার আছে। আর এই পোরাস বর্ডারের যারা বাসিন্দা, তারা নতুন করে আতঙ্কিত হতে শুরু করেছেন। কারণ তারা ভয় পাচ্ছেন যে কোনো সময় ওপার বাংলা থেকে গোলাগুলি চলতে পারে, ওপার বাংলা থেকে গুলি এসে তাদের শান্ত জীবনকে এফেক্ট করতে পারে। কেন এই ভয় পাচ্ছেন? কারণ এখানে যখন বর্ডার ফেন্সিং শুরু হয়েছিল তখন বিজিবি বাধা দেয়, এমন অভিযোগ হয়েছিল। যখন এই পোরাস বর্ডার কিংবা একেবারে সীমানাহীন বর্ডারে আমরা অর্থাৎ বিএসএফ যখন সেখানে খুঁটি পুঁততে গিয়েছিল, বিজেপি বাধা দিয়েছিল, এমন একটি খবর এসেছিল এবং সেই অভিযোগটাও সত্যি। তারপর থেকে এখন বিএসএফ তাদের প্রহরা বাড়িয়েছে যাতে আর কোনো সমস্যা না হয়, সেদিকেও নজর দিচ্ছে। তবে সমস্যা একটাই, কোদালিয়া নদী, ঝিনাইদহ মাটালি গ্রাম, তার পাশে 5 কিলোমিটার, আবার মালদার এই 35 কিলোমিটার যে বাঁধ মানে অর্থাৎ বর্ডার, সেখানে সমস্যা। বাংলার দোরগোড়ায় এসে কড়া নাড়ছে পদ্মাপাড়ের দেশের সমস্যা। कर्नल श्रीवास्तव, वॉर इज समथिंग वी डोंट वांट, कोई नहीं चाहता है कि जंग हो। एक फौजी से अच्छा किसी को नहीं मालूम कि जंग का एक्चुअल कीमत क्या होता है। बट कम टू इट, इफ रियली बांग्लादेश प्रोवोक्स अस, वी आर रेडी, वी आर मोर देन रेडी। বাট দিজ পিপল, এই লোকগুলো যারা সীমান্তে বসবাস করে, তারা নিরীহ মানুষ, তারা হবে ফার্স্ট ক্যাজুয়ালিটিস, কোলাটারাল ড্যামেজ, যেটা আমরা চাই না। Actually, we are Chinese saying ache, when wise man point toward the moon, people looked at the finger. The problem brewing in Bangladesh army. যতগুলো ইয়াং অফিসার আছেন, মেজর, লেফটেন্যান্ট কর্নেল, যারা এখন বাংলাদেশ বর্ডার গার্ডে যারা এখন অ্যাপয়েন্টমেন্ট আছেন, ওদের একটা জেহাদি মাইন্ডসেট উঠে গেছে। মনে আছে একটা মেজর জিয়া 2011-তে উনি কু করতে চলেছিলেন, আবার উনি এসছেন। উনি আনসারুল্লাহ বাংলা টিমের উনি মেন চিফ, উনি অনেক বড় লোক ওখানকার। দালিমের কথায় 2-4 দিন আগে আপনি দেখলেন বিএনপি ওটা আপনাদের পুরো নিউজতে ছড়িয়ে দিল, উনি এখন ওদেরকার হিরো। এই আর ওর আগে এই গোলাম আজমের ছেলে ব্রিগেডিয়ার সাহেব যেনাকে ডিসমিস করা হয়েছিল, ওনাকে আমাদের জেনারেল ওয়াকুরুজ্জামান with anti-debt seniority everything দিয়েছেন। এখন বাংলাদেশ আর্মি which is one of the most professional army, ওদের যে ইয়াং যে মিডল লেভেল যে অফিসার আছে, মেজর, লেফটেন্যান্ট কর্নেল, কর্নেল, ওরা কি ভাবছে ওটা ইম্পর্টেন্ট। ওরা কি আবার কু করবে? ওরা কি আবার এটা দেখিয়ে কি আমি ওদের মধ্যে একটা ফলস সেন্স অফ ন্যাশনালিজম ভর্তি করে দেওয়া হয়েছে কি উই আর ডিপ্রাইভড বাই দ্য ইন্ডিয়া, অ্যান্ড ওর জন্যই আপনার এতগুলো প্রবলেম। যেখানে যেখানে গেছেন আপনি দেখবেন নতুন অফিসারকে মোতায়েন করা হয়েছে, আর ওই নতুন অফিসারগুলো দেখাতে চাইছে আই এম মোর জিহাদি, আই এম মোর ন্যাশনালিস্ট দেন মাই ফেলো ব্রাদার অফিসার, and that is where the problem of the Bangladesh army. জেনারেল ওয়াকুরুজ্জামান কি করেছেন, উনি পুরো ডিস্ট্রিক্টে যে বাংলাদেশ আর্মিকে নামিয়েছেন, ওরা তো এখন স্টুডেন্টদের সঙ্গে এত বেইজ্জতি আমি কোনোদিন দেখিনি। কি একটা আমাদের প্রফেশনাল বাংলাদেশ আর্মি এখন ছাত্রদের যাদের কোনো নেই, স্ট্যাটাস নেই, ওদের থামসের নিচে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে কাজ করছে। আর আরাকান আর্মি, আর যে টেকনাফ রিভার, আর যে রোহিঙ্গা কেস, ওখানে কি হবে? এদের কমব্যাট পটেনশিয়াল কোথায় আছে? আমাদের থেকে তো কোনো কথা আমরা কোনোদিন আক্রমণ করিনি, কিন্তু ওখানকার হিস্ট্রি আছে যে 75 থেকে 1975 নভেম্বর থেকে 1981 জিয়াউর রহমান নিজে কুড়িখানা কাউন্টার কু সেভ করেছেন। একদিন ওনাকে মেরে দেওয়া হয়েছে, ওনাকে চট্টগ্রামে মেরে দেওয়া হয়েছে। এই অফিসারগুলো যাদের মাইন্ডসেট বাংলাদেশ আর্মি এই জেনারেল ওয়াকুরুজ্জামান খারাপ করেছেন by mixing them in the internal politics for his midterms, short terms. That is on a general basis. It's a very serious threat to the Bangladesh army, which is developing in our neighborhood. That he's insulting. General Wakuruজ্জামান is insulting the Bangladesh army, and there will be a coup. সমীর বাবু কিছু একটা বলতে চাইছেন। সমীর বাবু বলুন।
আমরা আলোচনা করছিলাম যে এই যে জিনিসগুলো সেই ব্যাপারটা নিয়ে প্রশ্ন হচ্ছে যে সীমান্তবর্তী এলাকার যেটা মানুষজনের আমি উপর যে প্রভাবটা বলতে চাইছি যে থিংস উইল নট বি সেম। হ্যাঁ, আমি বলছি এলাকার মানুষগুলোই কিন্তু তারা, যেমন তুমি বলছো যে ইজি ভিকটিম, ইয়েস দে আর ইজি ভিকটিম, বাট যুদ্ধ তো চিরস্থায়ী নয় কোনো জায়গায়। তাদের নিশ্চয়ই ভেতরে কোনো আত্মীয় স্বজন আছে, সেটা বিসাইড দ্য পয়েন্ট ওয়েন দ্য ওয়ার উইল দ্য বেলুন গোজ আপ, দ্য নেশন ইজ উইথ সাচ পিপল, কোনো অসুবিধা হওয়ার কথা নয়, কারণ এটা পূর্বপুরুষ এবং তারা সবাই মিলে ওখানে থাকতো, যার ফলে তারা আর চেঞ্জ করতে চায়নি সুযোগ হওয়া সত্ত্বেও। প্রশ্ন উঠছে আরও অনেক জায়গায়, কিন্তু দিস ইজ নট দ্যাট ইজি। Border management is not very easy, particularly at the present juncture. BSF কাঁটা তার লাগাবে না, BSF এর দায়িত্ব নয়, তার ডিউটিও নয়। It is a physical barrier যেটা লাগাবে CPWD under the order of the MHA at Delhi. তার জন্য যে লজিস্টিক্যাল সাপোর্ট অ্যান্ড দি ফান্ড রিকোয়ার্ড, সেইগুলো ইমিডিয়েটলি যত তাড়াতাড়ি করা যায় আমার মনে হয় ততই ভালো। কারণ এক একটা হয়তো 1 কিলোমিটার লাগাতে বেশ কয়েকদিন লেগে যায়, আনটিল অ্যান্ড আনলেস দ্য রিকোয়ার্ড স্ট্রেংথ, সিভিল স্ট্রেংথ যারা ওখানে কাজ করবেন তাদের এবং অন্য যারা আছেন তাদের কিন্তু এখন অনেক বেশি সচেষ্ট হতে হবে, যাতে করে এই ফিজিক্যাল ব্যারিয়ারটা আমরা তাড়াতাড়ি করতে পারি। আর আরেক আমাদের সঙ্গে যিনি কো-প্যানেলিস্ট আছেন উনি বলছিলেন, আমি আপনার কাছে মিস্টার মিত্র, লাদাখ, গালওয়ান, চায়নার সাথে কনফ্রন্টেশন, বর্ডার ডিসপিউট আর্মি হ্যান্ডেল করছে। পাকিস্তান, কাশ্মীর, বর্ডার ডিসপিউট আর্মি হ্যান্ডেল করছে। এবার দেখে মনে হচ্ছে বিএসএফকেও কিছু বর্ডার ডিসপিউটস হ্যান্ডেল করতে হবে একেবারে ফ্রম দ্য ফ্রন্ট লাইন বাংলাদেশের সাথে, যেটা এত বছর ছিল না। জিও পলিটিক্সে চেঞ্জ হচ্ছে, বাংলাদেশের মানসিকতা চেঞ্জ হচ্ছে। আপনি কি মনে করেন? না না, আপনি আমার কাছে কি কোনো কমেন্ট চাইছেন? একেবারে আপনি কি মনে করেন? তাহলে কি আমাদের বিএসএফ ফ্রন্টটাও এখন সমস্যা? বিএসএফ এট দি টাইম অফ নিড তারা কোনোদিনই পিছিয়ে যায়নি, তা যাবেও না। ফর ইনফরমেশন, এই যে 71-এর ওয়ারের সময় দ্য টোটাল স্ট্রেংথ অফ দ্য বিএসএফ ইনক্লুডিং দ্য ব্যাটালিয়নস এমবডিড ফ্রম দ্য পুলিশ, it was only 19. And we took part in the war when I had only 4 years of service. And we never wavered. We knew that we have to do this thing, task has been given, and till last breath and last drop of blood, it will be done. Reason being, আমার স্নাইপারের গুলিতে আমার যখন কনস্টেবল পান্ডে মারা গেল, 2 হাতে তুলে আনছিলাম আমরা দুজনে, আমাকে তা বলা হলো, লাস্ট শব্দ সে বলল, সাব ইনকো ছোড়না নাহি, অ্যান্ড উই হ্যাভ গিভেন দেম দ্য পানিশমেন্ট। বাট অ্যাট দি হাইয়েস্ট লেভেল দ্য ডিসিশনস আর নট ইন আওয়ার হ্যান্ড। বাট এখানে যেটা হচ্ছে যে আমাদের এই যে বর্তমান পরিস্থিতি, এটা হয়তো আর একটা টার্ন নেবে। কারণ কি টার্ন নেবে, যে খালেদা জিয়া, ম্যাডাম খালেদা জিয়াকে নিয়ে যাওয়া হচ্ছে লন্ডনে ফর প্রপার ট্রিটমেন্ট, ওয়ার হার সান তারেক ইজ রিজাইডিং, এবং সেই তারেক almost regular basis having virtual conference with the BNP leaders. তারেক আসার পরে এক্স্যাক্টলি বোঝা যাবে যে কোন দিকে যাচ্ছে। সেকেন্ডলি যেটা একটা বলছিলেন, সময় একেবারেই শেষ, আজ সত্যি আর সময় নেই। ধন্যবাদ কর্নেল শ্রীবাস্তব, সমীর বাবু, সমীর মিত্র, এক্স ডিআইজি বিএসএফ, দুজনকেই অসংখ্য ধন্যবাদ আসার জন্য। দেখুন, মিথ্যে বলে না বেশি দিন টেকা যায় না। ভারতের সেনা, ভারতের বিএসএফ সবাই তৈরি আছে। যদি বাংলাদেশ বেশি বাড়াবাড়ি করে জবাব আমরা দিতে পারি, কিন্তু মনে রাখবেন আমরা ভদ্র নেশন। আমরা তাদের মতো এখনো কোট আন কোট, কথাটা বলেই ফেলি, ছোট লোকামো করতে পারিনি বলেই এখনো বলতে পারি জয় হিন্দ।